নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা সবাইকে স্বাগত। আমার আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম ত্রয়ী। একটা মহিলার সঙ্গে চোখাচোখি হওয়ার পর কয়েক মুহূর্ত সে যদি অপলকে তাকিয়ে থাকে, মুখ ফিরিয়ে না নেয়, তবে তার কি মনে হতে পারে? চেনা, অন্য কোনো চেনা লোকের সঙ্গে মিল পেয়েছে। অনুপম আগে কখনো এই মহিলাকে দেখেছে বলে ঠিক মনে করতে পারল না। তার নিজের মুখখানা এমন কিছু দর্শনীয়ও নয়। ব্যাংক থেকে বেরিয়ে অনুপম দৌড়ে এসে দাঁড়িয়েছিল রাস্তার উল্টো দিকে গ্রেট ইস্টার্ন হোটেলের বারান্দার নিচে। একটু আগেই যে বৃষ্টি শুরু হয়েছে তা সে অফিসে বসে বুঝতে পারেনি। অফিস থেকে একবার বেরোলে আর ফিরে যেতে ইচ্ছা করে না। রাস্তা পার হতে গিয়ে সে খানিকটা ভিজেও গেল। বারান্দার নিচে অনেক মানুষ। বর্ষার দিনে মানুষ দু দলে বিভক্ত, যারা ছাতা নিয়ে বেরোয় আর যারা বেরোয় না। অনুপমের ছাতা ব্যবহার করার অভ্যেসটাই নেই। মহিলাটা হাঁটছিল একটা লাল রঙের ছাতা নিয়ে। রাস্তায় তখনও জল জমেনি। লাল ছাতা ধারেনি এলো রাস্তা পেরিয়ে। তারপর বাস স্টপের দিকে যেতে যেতে একবার মুখ তুলতেই দেখতে পেল অনুপমকে। থমকে দাঁড়িয়ে পড়ে কি যেন দেখল অনুপমের মুখে। বয়স হবে 40-42, পাতলা গড়ন, গায়ের রংটা ফর্সা নয়, আবার কালোও বলা যায় না। মুখখানা সুশ্রী। সাধারণত পুরুষরা সরাসরি তাকায়, মেয়েরা কিন্তু মুখ নিচু করে। এ মহিলার দৃষ্টিতে কিন্তু কোনো আড়ষ্টতা ছিল না। অনুপম চোখ দিয়ে মেয়েটাকে অনুসরণ করল। সে বাস স্টপের দিকে গেলেও পরপর দুটো ভিড়ের বাস দেখে আবার হাঁটতে লাগলো ময়দানের দিকে। তারপর চলে গেল চোখের আড়ালে। 50 বছর বয়স হয়ে গেলে মানুষ আস্তে আস্তে অনেক কিছু ভুলতে শুরু করে। শীতকালে গাছের মতন অনেক পাতা ঝরে যায়। অনুপম মাত্র 1.5 মাস আগে 50-এ পা দিয়েছে। তবে ভুলে যাওয়া মানে একেবারে হারিয়ে যাওয়া নয়। স্মৃতির অতলে নাকি সব কিছুই থাকে, আবার কিছু কিছু উদ্ধারও করা যায়। অনুপম এই মহিলার মুখখানা উদ্ধার করার চেষ্টা করল। না, কিছুতেই মনে পড়ল না। যদি আগে পরিচয় হয়ে থাকে, একটা মেয়ে তাকে মনে রেখেছে, অথচ অনুপম তাকে ভুলে গেছে, এটা যেন একটু খুব অস্বাভাবিক। মনে করতে না পারলে একটা অস্বস্তিও কাটে না। অনুপমের অস্বস্তিটা সেজন্য থেকেই গেল। ব্যাংকে বেশ উঁচু চাকরি করে অনুপম। কিছুদিন আগেও তার নিজের গাড়ি ছিল, বিক্রি করে দিয়েছে। চাকরিটা তার ভালো লাগছে না। কিছুদিন থেকেই তার মনে একটা বিচিত্র বাসনা উঁকি বাজছে। চাকরি ছেড়ে, কলকাতা শহর ছেড়ে কোনো একটা ছোট্ট পাহাড়ি শহরে একা একা বাকি জীবনটা কাটালে কেমন হয়। অনুপম অবশ্য সাধু সন্ন্যাসী হতে চায় না। আশ্রমের দিকেও তার ঝোঁক নেই। শুধু শহরের জীবনটা দিন দিন তার কাছে যেন একটা অসহ্য লাগছে। অনুপম নিজেকে আত্মবিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে। শ্রীপর্ণার প্রতি রাগ থেকেই কি তার এই বৃত্তৃষ্ণা জন্মাচ্ছে? শ্রীপর্ণা তার স্ত্রী ছিল প্রায় 10 বছর। তারপর 6 বছর ধরে সেপারেশন। সম্প্রতি শ্রীপর্ণা ডিভোর্স চেয়েছে। আপত্তি করার কোনো প্রশ্নই নেই। সঙ্গে সঙ্গে তার সম্মতি জানিয়ে দিয়েছে উকিলকে। শ্রীপর্ণা আবার বিয়ে করবে, করুক না। অনুপম জানে তাদের বিচ্ছেদের ব্যাপারে তার নিজেরও দোষ যথেষ্ট ছিল। কিছুদিন বেশি মদ্যপান শুরু করেছিল। মাতাল অবস্থায় বাড়ি ফিরে কাচুমাচু হয়ে থাকার বদলে খুব রুক্ষ ব্যবহার করত শ্রীপর্ণার সঙ্গে। কোনো স্ত্রী তা সহ্য করবে মাসের পর মাস? একবার নেশাগ্রস্ত অবস্থায় আছাড় খেয়ে সাংঘাতিকভাবে মাথাটা ফাটিয়ে ফেলেছিল অনুপম। শ্রীপর্ণা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরও অনুপম ক্ষমা চায়নি, তাকে ফিরিয়ে আনতেও যায়নি, বরং ভেবেছিল আত্মহত্যার কথা। এই অবস্থাটা এখন কাটিয়ে উঠেছে অনুপম। এখন আর অত মদ খায় না, আর আত্মহত্যার কথাও ভাবে না। কিন্তু শ্রীপর্ণা অন্য একজন পুরুষের সঙ্গে ভাব জমিয়ে তাকে বিয়ে করতে চলেছে। অনুপমের কোনো বান্ধবী তো নেই। ইচ্ছে করলেও তো সে একাধিক নারীকে নিয়ে খেলায় মেতে উঠতে পারত। সুপর্ণার নিজেরই প্রস্তুত বোন দীপা সে ঘন ঘন আসতে শুরু করেছিল তাদের বাড়িতে। দীপাও ডিভোর্সি।
তাকে ভালোও লাগতো অনুপমের, কিন্তু দীপার সঙ্গে ঠিক খেলতে চায়নি। আর দীপাও খেলতে চায়নি, কারণ সে চেয়েছিল সংসার। একজন ডিভোর্স করে তারই বোনকে বিয়ে করার ব্যাপারটাও খুব একটা রুচিকর বলে মনে হয়নি অনুপমের। ওই মহিলাটা কে? চোখ দুটো টানা টানা, গভীর দৃষ্টিতে কি কিছু বলতে চেয়েছিল? এদেশে পুরুষদের একলা থাকার সুযোগ দেয় না আত্মীয় স্বজনরা। শ্রীপর্ণা চলে যাওয়ার কিছুদিন পরেই অনুপমের দিদি তার দুটো ছেলে মেয়ে নিয়ে এসে উঠেছিল অনুপমের ফ্ল্যাটে। প্রায় মায়ের বয়সী দিদি, স্বামীর মৃত্যুর পর জলে পড়েননি। জামাইবাবুর অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল। নৈহাটি শ্বশুর বাড়িতে দিদির দুটো আলাদা ঘর ছিল, সুতরাং দিদি আশ্রিতা হয়েও আসেননি, ভাইকে দেখাশোনা করবার জন্য এসেছেন। অনুপমের সেটা অবশ্য মোটেও পছন্দ হয়নি, কিন্তু দিদিকেই বা ফিরিয়ে দেয় কী করে? দিদির ধারণা তিনি অনুপমের মদের নেশা ছাড়িয়েছেন, যদিও সেটা নয়। আজ বৃষ্টি পড়ছে, তবে তেমন জোরে নয়। অনুপম দাঁড়িয়েছিল হোটেলের পটিকার নিচে। কাল রাত থেকে তার সামান্য জ্বরও এসেছে। মিনি বাসের বদলে ট্যাক্সিতেই যাবে ঠিক করেছে। অনেকক্ষণ ধরে ট্রাফিক জ্যাম, মাঝে মাঝে ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে গাড়িগুলো। এই সময় ট্যাক্সি পাওয়ার সম্ভাবনাটাও খুব কম। হঠাৎই একটা ট্যাক্সির দিকে চোখ পড়তে সে দেখল এক রমণী অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সেদিনে সেই নারী। আজ রমণীটি হাতছানি দিয়ে অনুপমকে ডাকল। পুরুষের প্রবৃত্তি এটা, কোনো নারীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে সেই অগ্রণী ভূমিকা নেয়। কোনো কথা না বেরিয়ে অনুপমের মনে হলো, আচ্ছা এই মেয়েটা কি বাজারের মেয়ে? অনুপম মুখটা ফিরিয়ে নিল। আবার একটু পরে তাকিয়ে দেখলো তখনও ট্যাক্সিটা এগোতে পারেনি। রমণীটা ঠিক সেই একইভাবে চেয়ে আছে। অনুপম এবার ট্যাক্সির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আমায় কিছু বলবেন? আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক, আপনি তো অনুপম, যদি আমার ভুল না হয়। অনেকটা রোগা হয়ে গেছেন আগের থেকে। এটা কোনো পথের নারীর সংলাপ নয়। নাম জানলই বা কী করে? সত্যি অনুপম এক সময় খুব বেশ হৃষ্টপুষ্ট ছিল। আমায় চিনতে পারেননি তো? মুখ দেখেই বুঝতে পারছি। আপনি কোথায় যাবেন? আপনাকে খানিকটা এগিয়ে দিতে পারি। রমণীর ট্যাক্সির দরজাটা খুলে দিল। আর দ্বিধা না করে উঠে পড়ল অনুপম। তারপরে কথা নেই বার্তা নেই, হু হু করে কেঁদে ফেলল রমণী। দুহাতে মুখ ঢাকল। অনুপমের একটা অবস্থাটা হতভম্বের মতো। অনেকদিন সে কোনো রমণীকে এত কাছ থেকে কাঁদতে দেখেনি। একটু পরে রুমাল দিয়ে চোখ মুছে রমণী ধরা গলায় বলল, আমি দুঃখিত, হঠাৎ খুব সেন্টিমেন্টাল হয়ে পড়েছিলাম জানেন। এর আগেও এখানে একদিন আপনাকে আমি দেখেছি। সেদিনও কথা বলার খুব ইচ্ছা হয়েছিল। কিন্তু আপনি কে? আমি রুমা। আপনি তো মানুষের বন্ধু। সঙ্গে সঙ্গে একটা বিদ্যুতের ঝলক। স্মৃতির গহন থেকে উঠে এলো যেন সব কিছু। মানুষের বান্ধবী সেই রুমা। অবশ্য অনুপম রুমা নামটা যতবার শুনেছে সেই তুলনায় দেখা হয়েছে খুব কম। তাও তো 8-9 বছর আগেকার কথা। অনুপম বলল, আপনি তো কলকাতায় ছিলেন না? আপনি আমার খোঁজ করেছিলেন কখনো? হ্যাঁ, তখন একবার আপনার এক ভাই আছে না, তপনই বলেছিল। আমি আসলে একটা চাকরি নিয়ে চলে গেছিলাম সিমলা। কয়েক মাস আগে ট্রান্সফার হয়ে এখানে এসেছি। আপনি সেই বাড়িতেই আছেন? সেই বাড়িতেই মানে? আপনি কি কখনো আমাদের বাড়িতে আসেননি? যাইনি, কিন্তু জানি, মানুষের কাছে শুনেছে আপনার বাড়িতে খুব আড্ডা হতো। যে ঘরে আড্ডা হতো সেই ঘরটা একবার আমার দেখার ইচ্ছা হয়। আসবেন একদিন আমাদের বাড়িতে? আড্ডা অবশ্য অনেকদিন বন্ধ। এখন আপনি কোথায় যাচ্ছেন? আমার সঙ্গে যাবেন? কোথায়? আমি যেখানে থাকি, মানে এটা আমার নিজের বাড়ি নয়। আমাদের বাড়ি ছিল চন্দননগরে। আমার মামার একটা ফ্ল্যাট আছে যোধপুর পার্কে। মামা সবাইকে নিয়ে এখন অস্ট্রেলিয়ায় থাকেন। ফ্ল্যাটটা খালি পড়েছিল বলে আমাকে ব্যবহার করতে দিয়েছেন। কয়েক মিনিট আগেও অনুপম যাকে চিনতে পারেনি, সেই নারী যদি নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, তবে তাকে নির্লজ্জ উপাচ্ছিকা মনে হতেই পারে। কিন্তু অনুপমের তা মনে হলো না। মানুষের নামের উল্লেখেই যেন সব ব্যবধান ঘুচে গেল। অনুপম বলল, চলুন, আমার সেরকম কোনো কাজ নেই এখন। আপনি একা থাকেন? হ্যাঁ, মা বাবা চলে গেলেন, দাদারা চন্দননগরে আছেন। আপনি আর বিয়ে করেননি? আর মানে আমার কি একবারও বিয়ে হয়েছিল নাকি? ও
ও না, তা নয়, না বিয়ে টিয়ে করা ঠিক হয়ে উঠল না। এখন এত বয়স হয়ে গেছে, ওসব কথা আর ভাবি না। একা থাকা অভ্যেস হয়ে গেছে। যোধপুর পার্কে পৌঁছতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সিঁড়ি দিয়ে উঠতে হলো 3 তলায়। সারা বাড়িটাই ফাঁকা মনে হয়। ওপরের সিঁড়িটা একেবারে অন্ধকার। চাবি দিয়ে দরজা খুলে রুমা বলল, সকালে একটা কাজের মেয়ে আসে, ঘর পরিষ্কার করে দেয়, নিজের রান্না নিজেই করে নিই। কাজের লোকের রান্না আমার ঠিক পছন্দ হয় না। আপনি চা খাবেন তো? খাবো, সঙ্গে ডিমের অমলেট করে দিতে পারি। তার দরকার নেই, শুধু চা হলেই হবে। আপনি তো ডিম খুব ভালোবাসেন। অনুপম হাসল। যে রমণীকে সে চিনতে পারেনি, সে তার বাড়ির আচ্ছার কথা জানে, তার খাদ্য পছন্দের কথাও জানে। ফ্ল্যাটটা দামি আসবাবপত্রে সাজানো। রুমার মামা বেশ অবস্থাপন্ন বোঝাই যায়। বৃষ্টি এখনো বন্ধ হয়নি। বসবার ঘরের একটা জানলা খোলা ছিল। বৃষ্টির ছাট এসে মেঝেতে পাতা কার্পেটটা ভিজিয়ে দিয়েছে। একটা লম্বা ব্রাশ এনে রুমা সেখানটা পরিষ্কার করতে লাগলো। অনুপম জিজ্ঞাসা করলো, রুমা, তুমি কি চাকরি করো? সেন্ট্রাল গভর্নমেন্টের পে অ্যান্ড অ্যাকাউন্টসে। আপনি তো সেই ব্যাংকেই আছেন। হ্যাঁ, চাকরি ছেড়ে যে ব্যবসা করার কথা ছিল, তার শুরু করলেন না? আমার একার পক্ষে না, আর ইচ্ছাই করলো না। তোমাকে আমি চিনতে পারিনি। তার কারণ তোমাকে দেখেইছি আসল খুব কম। তাছাড়া মাথার চুল এত ছোট করেছো, যতদূর মনে পড়ে তোমার চুলটা ছিল খুব বড় ছিল, খুব কোমর অবধি। এখন তো কেউ আর বড় চুল রাখে না। চুল কেটে ফেলার অনেক সুবিধা। আমি তো ভাবছি যে আরও ছোট করব, পুরুষদের মতন। আপনিও তো তখন গোঁফ রাখতেন। মাথার চুল কমে গিয়ে যখন টাক পড়তে শুরু করলো, তখনই গোঁফটা বাদ দিলাম। টাক মাথায় গোঁফ রাখলে কিরম যেন একটা হাস্যকর দেখায়। আপনার এমন কিছু টাক পড়েনি, চুল পাতলা হয়ে গেছে, কপালটা চওড়া দেখাচ্ছে। তবু কিন্তু আপনাকে দেখা মাত্রই আমি চিনতে পেরেছি। শ্রীপর্ণা কেমন আছে? শ্রীপর্ণার সঙ্গে তোমার আলাপ হয়েছিল কখনো? না, তা হয়নি। আপনি তো কখনো আপনার বাড়িতে আমাকে যেতে বলেননি। বাহ, তুমি তো চন্দননগরের মেয়ে, কলকাতায় কম আসতে। তোমাদের বাড়ি খুব কনজারভেটিভ ছিল। সন্ধ্যের আগেই তোমাকে ফিরে যেতে হতো। তোমাকে আমাদের কফি হাউসের আড্ডাতে পাওয়াই যায়নি। বাড়িতে নিয়ে আসার সময় পেলাম কোথায়? মানুষই যখন তখন চলে যেত বরং চন্দননগরে। দাঁড়ান, চাটা নিয়ে আসি। অনুপম সাদা দেয়ালের দিকে চুপ করে চেয়ে বসে রইল। তার মনটাও যেন ওই দেয়ালের মতনই হয়ে গেছে। এক একটা ছবি ফুটে উঠে আবার মিলিয়ে যাচ্ছে যেন ওই সাদা রঙে। চা নিয়ে এলো রুমা। 2 কাপ 2 রকম। রুমারটা কালো, অনুপমের জন্য কাপটা বেশ বড় নীল রঙের। রুমা অনুপমের কাপটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওটা কতদিনের পুরনো? ভাঙেনি কিন্তু। চন্দননগর থেকে সিমলা নিয়ে গেছি। মাঝখানে কিছুদিন চণ্ডীগড়ে ছিলাম, সেখানেও। তারপর আমার সঙ্গে কলকাতা এসেছে। অনুপম একটা চুমুক দিয়ে কাপটা সাবধানে রাখলো টেবিলের ওপর। তার হাতে যেন ওটা না ভাঙে, এটা সে বুঝতে পেরেছে। দেয়ালে কোনো ছবি নেই। অপ্রত্যাশিতভাবে রুমা হঠাৎ বলল, আপনার হাতটা আমি একবার ছোঁবো? ওই হাতেই তো মাথা রেখে। এর মধ্যেও কোনো নির্লজ্জতা নেই। অনুপম হাতটা বাড়িয়ে দিল। একজন মানুষের জন্য কতজন মানুষের জীবন বদলে যায়। অনুপমের সব থেকে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল মানুষ। দুজন পুরুষের মধ্যে যদি সত্যিকারের বন্ধুত্ব হয়, তাহলে তো নারী পুরুষের সম্পর্ক থেকেও সেটা কিন্তু অনেক গভীর হতে পারে। একেবারে বাচ্চা বয়স থেকে মানুষ আর অনুপম একসঙ্গে বেড়ে উঠেছে। যৌবনে যখন ওরা একসঙ্গে ঘোরাফেরা করত, তখন ওদের সমকামী বলে অনেকে সন্দেহ করত, এবং সেটা ভাবাটাও কিছু অস্বাভাবিক ছিল না। অনুপমের তুলনায় মানুষ ছিল অনেক বেশি উজ্জ্বল, প্রাণবন্ত। পড়াশুনোতেও বেশ ভালো। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে দুজনেই চাকরি নিয়েছিল বটে, কিন্তু মানুষ প্রায়ই বলতো, দেখ, রোজ এই 10টা 5টার গোলামি করে জীবন কাটাবো নাকি? ঠিক 5 বছরের মাথায় চাকরি ছেড়ে দেবো। প্রথমে ঠিক করেছিল দুজনে বিদেশ গিয়ে আরও পড়াশুনো করবে। দুজনে আমেরিকার 2টো বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ আর স্কলারশিপও পেয়ে গেল। কিন্তু মানুষের যা হলো না। তার মা তখন অন্ধ হয়ে আসছেন। ছেলেকে ছেড়ে তিনি কিছুতেই থাকতে পারবেন না। মানুষের যে আর কোনো ভাই বোনও নেই। মানুষ যাবে না বলে অনুপমও গেল না। মানুষ অনেক পেরাপেরি করেছিল, কথা বন্ধ করে দেবে বলে শাসিয়েও ছিল। নিজে অনুপমের জন্য পাসপোর্টের ফর্ম এনে ভরেও দিয়েছিল। অনুপম তার জেদ ছাড়েনি।
তারা দুজনে মিলে একটা ব্যবসার পরিকল্পনা করেছিল। ছোট ব্যবসা, 1,00,000 টাকা মূলধন। মানুষের দমদমের বাড়িটার একতলায় সাজিয়ে নেওয়া হয়েছিল কারখানা, অফিস ঘর, ইনভার্টার বানানো হবে। তখন কলকাতায় খুব লোডশেডিং হতো, ব্যাটারি ইনভার্টারের খুব চাহিদা ছিল। মানুষ বিজ্ঞানের ছাত্র, সে দেখবে প্রোডাকশন, আর অনুপম দেখবে হিসেব আর বিক্রি বাটা। দিনের পর দিন, রাতের পর রাত জেগে সেই আলোচনা, সেই স্বপ্ন। মোট 4 জন কর্মচারী লাগবে মানুষ ঠিক করেছিল। তার মধ্যে দুজনকে নেওয়া হবে দমদমের মুখ বধির বিদ্যালয় থেকে। শিখিয়ে দিলে এক জায়গায় বসে বসে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস জোড়ার কাজ ওরা পারবে। 2 জন প্রতিবন্ধী পাবে একটা উপার্জনের সুযোগ। ছেলে দুটোকে বাছাও হয়ে গেছিল। খালি একটা ব্যাপারে মানুষ আর অনুপম ঠিক করতে পারেনি, সেটা হচ্ছে বিয়ে। ইউনিভার্সিটিতে পড়ার সময় শ্রীপর্ণার সঙ্গে অনুপমের পরিচয়। মানুষ রুমাকে তার আগের থেকে চেনে, কিন্তু রুমা ঠিক করেছিল তার দিদির বিয়ে না হলে সে কিছুতেই বিয়ে করতে পারবে না। তার দিদি কিছুতেই ঠিক মানুষটাকে খুঁজে পায় না। এদিকে শ্রীপর্ণার মা খুব অসুস্থ ছিলেন বলে তিনি ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। অনুপম দ্বিধা করলে মানুষ কি জোর করে ওদের রেজিস্ট্রির ব্যবস্থা করে দেয়। সেদিন কি দারুণ হইচই করেছিল মানুষ। 1 গাদা ফুল নিয়ে এসেছিল রেজিস্ট্রারের অফিসে, ছুঁড়ে ছুঁড়ে পুষ্পবৃষ্টি করছিল ওরা দুজন সই করার সময়। শ্রীপর্ণা আর অনুপমকে মুখোমুখি দাঁড় করিয়ে মাথার ওপরে একটা রুমাল চাপা দিয়ে বলছিল, এবার শুভদৃষ্টি হয়ে যাক। রুমার দিদি শেষ পর্যন্ত বিয়ে করে ফেলল এক পাঞ্জাবি যুবককে। তারপর আর বাধা রইল না। তবে রুমাদের বাড়ি থেকে শুধু শুকনো ওই রেজিস্ট্রি বিয়েতে আপত্তি ছিল। রীতিমতন ঘটা করে বিয়ে হবে, মন্ত্র পড়ে শুভ দিন দেখে। নেমন্তন্নের চিঠিও ছাপা হয়ে গেল। তারপরে সেই অর্থহীন ঘটনাটা ঘটল। শুধু অর্থহীন নয়, এর কোনো ব্যাখ্যা নেই, একটা দুর্ঘটনা। কিন্তু এরকম দুর্ঘটনার কথা কেউ কখনো শোনেনি। একে কি নিয়তি বলা যায়? একটা মূল্যবান জীবনের এমন অপচয়। ট্রেনে করে 2 বন্ধু ফিরছিল জামশেদপুর থেকে। জুন মাস, প্রচণ্ড গরম। বর্ষা আসবে আসবে করেও দেরি করছে। কামরাটায় খুব ভিড় ছিল, অনেকেই বসার জায়গা পায়নি। অনুপম আর মানুষ দাঁড়িয়েছিল খোলা দরজার কাছে। তখন সবসময় ব্যবসার আলোচনা, ব্যাংক থেকে সবসময় এই হতো। সেজন্য মানুষ তাদের ব্যবসার ঋণের ব্যবস্থা করার জন্য, মানুষ তাদের বাড়িটা বন্ধক রাখার জন্য মাকে রাজি করিয়েও ফেলেছিল। ব্যবসা কতখানি সার্থক হবে তার ঠিক নেই, তবু ঝুঁকি তো নিতেই হবে। কথার মাঝখানে মানুষ একবার বলল, দাঁড়া, একবার বাথরুম থেকে আসছি। বাইরের দিকে তাকিয়েছিল, সে ঘুরে দাঁড়ালো। তারপর কি হলো ঠিক বোঝা গেল না। ভিসিআর ছবি রিমাইন্ড করে দেখার মতো দৃশ্যটাকার অন্তত 100 বার দেখেছে অনুপম, তবু ব্যাখ্যা খুঁজে পায়নি। বাথরুমে যাওয়ার জন্য ঘুরতেই আর মানুষকে দেখা গেল না। পেছন দিক থেকে হাওয়ার ঝাপটা লাগলেও তো এরকম হওয়ার কথা নয়। তবু কি করে সে পড়ে গেল বাইরে? প্রত্যেক দিন কত ট্রেনে কত লোক দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, কেউ তো পড়ে না। মানুষের মতো একজন শক্ত সমর্থ যুবক কেন পড়ে যাবে? সে ভুলোমো না, অসাবধানী ধরনেরও নয়। অনুপম কিছু বোঝবার আগেই আরো 2-3 জন লোক চেঁচিয়ে উঠে চেন টেনে দিয়েছিল। ট্রেনটা থামলো খানিকটা দূরে গিয়ে। সেখান থেকে ছুটে আস্তে আস্তে অনুপম ভাবছিল মানুষের বড়জোর হাত পা ভাঙবে, আর কিছু নয়। সদ্য একটা স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে, তখনও ঠিক স্পিডটা নেয়নি। কাছে এসে দেখলো মানুষ চিত হয়ে পড়ে আছে। তার চোখটা খোলা, সারা শরীরে কোনো রক্তের চিহ্ন নেই। তখন সন্ধে হয়ে এসেছে, আকাশটা লাল। সেই লাল রঙের আভা লেগেছে মানুষের মুখে। সেটা রক্ত নয়। অনুপম স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবেছিল, যাক, বিশেষ কিছু হয়নি। অনুপম বসে বসে মানুষের মাথাটা কোলে তুলে নিল। জিজ্ঞাসা করলো, কি রে, কোথায় লেগেছে? বেশি লাগেনি তো? মানুষ বলল, অনুপম, এ কি হলো রে? রুমার সঙ্গে আমার আর দেখা হবে না। সেটাই ছিল মানুষের শেষ কথা। আরো অনেক যাত্রী নেমে দৌড়ে এসেছিল। তাদের মধ্যে একজন চেঁচিয়ে বলল, সুইসাইড, সুইসাইড। ভদ্রলোক ইচ্ছে করেই লাফিয়ে পড়েছে। একদম বাজে কথা। একজন সুস্থ সবল মানুষ, যার চোখে ভবিষ্যতের অনেক স্বপ্ন, যে তার অনেক দিনের প্রণয়নীকে বিয়ে করতে চায়, আর 17 দিন পরে ব্যবসা শুরু করা সব ঠিকঠাক, ঘনিষ্ঠতম বন্ধু তার পাশে দাঁড়িয়ে, সে হঠাৎ আত্মহত্যা করতেই বা যাবে কেন? মানুষের জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি
বাবা মায়ের জীবিত অবস্থায় সন্তানের মৃত্যু। মানুষের মা আর বেশি দিন বাঁচেননি। ইনভার্টারের ব্যবসা শুরুই হলো না। মুখ বধির ছেলে দুটোর জীবিকার সুযোগও নষ্ট হয়ে গেল। অনুপম তারপর থেকেই প্রচণ্ড মদ্যপান শুরু করে। তার ফলেই তাদের বিবাহ বিচ্ছেদ। আর রুমার সঙ্গে দেখা করার সাহস সঞ্চয় করতে পারেনি অনুপম। ওদের চন্দননগরের বাড়িতে একবার গেছিল বটে, রুমাই তখন কারুর সঙ্গে কথা বলছিল না। তারপর অনুপম কখনো রুমার খোঁজ করেনি। একটা অপরাধ বোধ তাকে পেয়ে বসেছিল। সে দাঁড়িয়েছিল মানুষের একেবারে পাশে। সে কোনো রকমে মানুষকে বাঁচাবার চেষ্টা করেনি কেন? তারই হাতের ধাক্কা লেগে কি মানুষ পড়ে গেছিল? সেরকম ধাক্কা তো লাগেনি, তবু লোকে তো এরকমই ভাবতে পারে। এতদিন পরে সেই রুমার সঙ্গে দেখা। অনুপমের হাতটা একবার ছুঁয়ে রুমা একটু দূরে গিয়ে বসল। এতক্ষণের মধ্যে সে আর রুমা কিন্তু একবারও মানুষের নাম উচ্চারণ করেনি, কিন্তু মানুষ যেন উপস্থিত রয়েছে সেখানে। রুমার সঙ্গে অনুপমের একমাত্র যোগসূত্রই তো মানুষ। দুজনের দৃষ্টির আড়ালে অব্যক্ত মানুষ যে দুজন মাত্র মানুষকে সব থেকে বেশি মনে রেখেছে। মানুষের জন্য যাদের জীবন বদলে গেছে তারা আজ মুখোমুখি। কে কাকে সান্ত্বনা দেবে? ওরা কথা খুঁজে পাচ্ছে না। নিস্তব্ধতা দিয়ে ওরা তর্পণ করছে মানুষের। বৃষ্টি থামার লক্ষণ নেই। এখানে কতক্ষণ বসে থাকবে অনুপম? সে উঠে গিয়ে জানলার ধারে দাঁড়ায়। কাঁচের শার্সি বন্ধ, বাইরে প্রায় কিছুই দেখা যায় না, শুধু কাঁচের গায়ে বৃষ্টির ফোঁটা লাগার শব্দ হচ্ছে। আমি এবার যাই রুমা। আপনি চায়ের সঙ্গে কিছু খেলেন না, রাত্রি খেয়ে যাবেন আমার সঙ্গে? একটু মাংস রান্না করা আছে। না, আজ থাক, আরেকদিন আসবো। আচ্ছা। দরজার কাছে জুতো খুলে রেখেছে অনুপম। সেখানে এসে জুতোর ফিতে বাঁধল। রুমার কাছে এসে বলল, আবার একদিন দেখা হবে। হ্যাঁ, তখন অনেকক্ষণ বসবো। কথা শেষ করতে পারল না। দেয়ালের দিকে মুখ ফিরিয়ে সে কেঁদে উঠল। এতগুলো বছর পরেও এত কান্না জমে আছে তার। ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে তার সারা শরীর। এরকম অবস্থা একটা নারীকে ফেলে চলে যাওয়া যায়? অথচ কি কথা বলবে সে? তারও চোখ জ্বালা করে উঠছে। সে রুমার পিঠে হাত রাখল। সঙ্গে সঙ্গে রুমা ঘুরে দাঁড়িয়ে অনুপমের বুকে চেপে ধরল তার মুখ। অনুপমের জামাটা ভিজে যাচ্ছে। দুই করতলে বৃষ্টি ভেজা ফুলের মতো রুমার মুখখানা ধরে বলল, আর কেঁদো না গো, শান্ত হও। রুমা মুখ তুলে তাকালো তার দিকে। মুখখানা সম্পূর্ণ বদলে গেছে। ঠোঁট দুটো এটা কিসের? ব্যাকুলতা। এ সময় ওই ওষ্ঠাধারে একটা চুম্বন দাবি করে। একমাত্র একটা চুম্বন দিয়েই রমণীর কান্নাটা থামানো যায়। এ কথা অনুপমেরও মনে পড়ল। নিজের মুখটা নামিয়ে আনতে গিয়েও থমকে গেল। এ কি করছে সে? মানুষের দইতাকে চুমু খাবে? এর থেকে বেশি বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? রুমাও কাণ্ডজ্ঞানহীন হারিয়ে ফেলেছে। রুমার দুকাত চেপে ধরে রুক্ষস্বরে সে বলল, এ কি করছো? চোখ মুছে ফেলো, ওখানে গিয়ে বসো। রুমাকে সে টানতে টানতে এনে বসিয়ে দিল সোফায়। তার অসাবধানে কনুয়ের পাশের টেবিলে রাখা নীল কাপটা মাটিতে পড়ে গিয়ে ভাঙল ঝনঝন শব্দে। অনুপম মেজাজ শান্ত করে অপ্রস্তুত অবস্থায় বলল, ইস, তোমার এতদিনের কাপটা আমি ভেঙে ফেললাম। নিজেকে একটু সামলে নিয়েছে রুমা। আঁচল দিয়ে চোখ মুছে বলল, ওতে কিছু হবে না, একদিন না একদিন তো ভাঙতই। কিন্তু নিজের ওপর হঠাৎ খুব রাগ হয় অনুপমের। এ সময় তার ভাষার মাত্রা জ্ঞান থাকে না। সে বলল, শোনো রুমা, একটা কথা স্পষ্ট বলি, মানুষ নেই এটা খুব সত্যি কথা, তাকে আর ফেরানোও যাবে না। কিন্তু তার জন্য বছরের পর বছর এরকমভাবে বসে থাকাটা অস্বাস্থ্যকর। অ্যাক্সিডেন্টের ওপর তো মানুষের কোনো হাত নেই, এটা আমাদের মেনে নিতেই হবে। এখন তার জন্য সবসময় তোমার কান্নাকাটি করা কেন? নিজের জীবনটা নষ্ট করবে? সহজ হও, স্বাভাবিক হও। রুমা আড়ষ্টভাবে বলল, তাই তো হয়েছি। না, হওনি, তোমার আবার বিয়ে করা উচিত ছিল। আবার বিয়ে? অনেক মেয়ে তো চাকরি করে, একা একা জীবন কাটায়, তাদের কথা আলাদা। তুমি শুধু শুধু স্মৃতি আঁকড়ে পড়ে আছো। হ্যাঁ, মাঝে মাঝে তো মনে পড়বেই, তবু নিজের জীবনটা তোমার সঙ্গে আমার দেখা না হলেই বোধহয় ভালো ছিল। আবার পুরনো দুঃখ উঠবে। আমার আর না আসাই ভালো। তুমি আর রাস্তাঘাটে আমাকে ডেকো না তো। আচ্ছা, আর ডাকবো না। ঝট করে দরজা খুলে বেরিয়ে গেল অনুপম। রাস্তায় বেরিয়ে অনেকদিন পর তার আবার মদ্যপানের তীব্র ইচ্ছাটা জেগে উঠল।
এখন দোকান বন্ধ হয়নি। একটা বোতল কিনে নিয়ে সে এলো বাড়িতে। দিদির সঙ্গে ভালো করে কথাও বলল না। রাতে কিছু খাবে না বলে দরজা বন্ধ করে দিল নিজের ঘরে। এখন রাগে তার গাটা জ্বলছে। কিসের জন্য রাগ? নীল রঙের কাপটা নিশ্চয়ই মানুষের ছিল, সেটা সে ভেঙে ফেলেছে। কে যেন ফিসফিস করে বলল, ভেঙেছিস, বেশ করেছিস। তুই ভাঙলে কি আমি রাগ করতে পারি? মানুষ? অনুপম এবার হাসল। এখন সে হয়তো মানুষকে দেখতেও পারে। আগেও মদ খেয়ে খুব নেশা করার পর মানুষের কথা শুনতে পেত। মানুষ এসে যেন তার পাশে দাঁড়াতো। অনুপম ভূত পেতে বিশ্বাস করে না। আত্মার অবিনশ্বরতায় তার একটুও আস্থা নেই। সে জানে মানুষ আর কোথাও নেই। একটা অত্যন্ত বাজে দুর্ঘটনায় তাকে আমরা চিরকালের মতো হারিয়ে ফেলেছি। কিন্তু মানুষ যে রয়ে গেছে তার মনের মধ্যে, সেই মানুষকে ফিরিয়ে আনে, তাকে দিয়ে কথা বলায়, মানুষকে অবয়ব পর্যন্ত সে দেয়। তার মন থেকেই বেরিয়ে আসে মানুষ। তাকে বলে, কেন শুধু শুধু নিজেকে কষ্ট করছিস অনুপম? ব্যবসাটা শুরু করলি না? সব ঠিকঠাক ছিল, অন্য পার্টনার নিতে পারতিস। তুই সব ছেড়ে ছেড়ে কলকাতা থেকে চলে যেতে চাইছিস, কিন্তু তুই তো সন্ন্যাসী হতে পারবি না। তাহলে অন্য কোনোখানে গিয়ে শান্তিও পাবি না। আজ রুমাকে যখন কঠোর কথাগুলো বলেছে, তখন মানুষ ভেতর থেকে বাধা দিচ্ছিল। রুমার চোখ অনুপম আর কিছুই নয়, সে যেন মানুষেরই প্রতিমূর্তি। অনুপমের দিকে তাকিয়ে সে যেন মানুষকেই দেখছিল। মদের গ্লাসে চুমুক দিয়ে অনুপমের রাগ বাড়তে লাগলো। শুধু নিজের উপর নয়, রাগ হচ্ছে মানুষের উপরও। কেন মানুষ বোকার মতো অমনভাবে মরল? কেন সে সব তছনছ করে দিয়ে গেল? জানলার কাছে এসে দাঁড়িয়েছে মানুষ, তার প্রিয় জিন্সের সেই শার্ট গায়ে। চুল ঠিক মতো আঁচড়াতো না কোনো দিনই। অনুপম বলল, তুই আর কোথাও নেই রে মানুষ, আমি জানি। এই জানাটাও যে কত কষ্টের। মানুষ হাসছে। অনুপম বলল, আমি তোর এই চেহারাটা তৈরি করেছি, তোকে যে আমি দেখতে পাচ্ছি, এটাও আমার ইচ্ছের থেকে হয়েছে। কিন্তু তুই কেন হাসছিস তা তুই বুঝতে পারছি না। মানুষ বলল, দুঃখের রং কি বলতো অনুপম? সব রঙই একসময় সাদা হয়ে যায়। আমিও ভেবেছিলাম আমার সঙ্গেও আর রুমার দেখা হবে না। না দেখা হয় তো ভালো ছিল, তাই না? তবুও দেখা হয়ে গেল। রুমাই নিজের থেকে। শুধু রুমাই নয়, তুইও ওকে ডেকেছিলি। আমি ডেকেছিলাম? না না, আমি তো ওকে চিনতেই পারিনি। চুল ছোট করে ছেঁটে ফেলেছে, তাই প্রথমটা চিনতে পারিস নে। কিন্তু এর আগে রাস্তায় অন্য কোনো মেয়েকে দেখে হঠাৎ তোর রুমার কথা মনে হয়নি? হ্যাঁ, সেরকম তো হতেই পারে। শ্রীপর্ণার কথা মনে পড়েনি, অন্য মেয়েকে দেখে রুমার কথাই মনে পড়েছে। আমি আর রুমার সঙ্গে দেখা করতে চাই না। তুই ছাড়া এ পর্যন্ত আর কোনো পুরুষকে রুমা ছোঁয়নি। সেই জন্যই তো আমার আর দেখা না করা উচিত। মানুষ আবার হাসল। অনুপম টেবিলে একটা চাপড় মেরে বলে, হাসছিস কেন? আমি তোকে তৈরি করেছি, তবু হঠাৎ হঠাৎ তোর এই হাসির কারণ আমি ঠিক বুঝতে পারি না। কেন আমাকে তৈরি করেছিস অনুপম? বরং আমাকে মুক্তি দে। ব্লেড দিয়ে কি স্মৃতি চেঁচে ফেলা যায়? না না মানুষ, আমি তোকে কিছুতেই মুক্তি দিতে চাই না। যতদিন বাঁচবো তুই আমার বুকের মধ্যে থাকবি। আর কেউ দেখতে পাবে না, শুধু আর একজনকে দেখতে পাবে। বেশি মদ্যপান করলে একসময় ঘুম এসে যাবে, কিংবা জ্ঞান চলে যায়। কিন্তু আজ সে জেগে রইল সারা রাত। মদ খাওয়া বন্ধ করেও কথা বলতে লাগলো মানুষের সঙ্গে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল। একটা ট্যাক্সি নিয়ে ছুটে এলো যোধপুর পার্কে। কেন এলো সে নিজেও জানে না। সে বাড়িটার সদর দরজা বন্ধ। অনুপম দাঁড়িয়ে রইল রাস্তার উল্টো দিকে। খানিকক্ষণ বাদে দুধের বোতল হাতে বেরিয়ে এলো একজন লোক। অনুপম তার পাশ দিয়ে ঢুকে গেল ভেতরে। তিনতলায় এসে দরজায় বেল দেওয়ার পর একটু অপেক্ষা করতে হলো না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল রুমা। একটা শুধু ঢোলা রাতের পোশাক পরা। এরপর কিছু চাপা না দিয়ে কোনো নারী কাজের মেয়েকেও দরজা খোলে না। প্রথমে কিছুই বলতে পারল না অনুপম। পাজামার ওপর শার্ট পরা। অনুপম বাইরে বেরোবার মতন পোশাকও পরেনি, চুল আঁচড়ায়নি, দু চোখের নিচে কালি, ছাই রঙের মুখটা। রুমাই তার দুহাত ধরে বলল, এসো। খসখসে গলায় অনুপম বলল, আমি কিছুতেই মানুষের জায়গা নিতে পারবো না তোমার কাছে, সেই কথাটাই বলতে এলাম। ম্লান দুঃখী গলায় রুমা বলল, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই।
আসলে অনুপম আর মানস এত অন্তরঙ্গ বন্ধু ছিল যে রুমা অনুপমের ভেতরেই মানুষকে খুঁজে পাওয়ার চেষ্টা করত, যেটা হয়তো অনুপমের পছন্দ ছিল না, কিন্তু রুমা সেটা মানতে পারত না। অনুপমের ভেতরেই রুমা মানুষকে খুঁজত। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো নতুন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ। তোমরা সবাই ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।